মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, কিন্তু কেন প্রশ্ন উঠছে এখানে। মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপি। উত্তর পূর্বে বিরামহীন অশান্তির ঘটনা, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা এন বীরেন সিং এর। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে মণিপুর বিধানসভার মেয়াদ, আর তারপরই সরকারিভাবে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তারপরেই সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি করলো মোদী সরকার। এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে রাখছি, যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। আপনাদের মনে থাকবে রবিবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি এন বীরেন সিং তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং তার ঠিক 4 দিনের মাথায় রাষ্ট্রপতি শাসন জারি মণিপুরে। আর পায়েল, এবারে আমরা যেদিকে নজর রাখবো, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কোথায় কোথায় রাষ্ট্রপতি শাসন এতদিনে জারি করেছে সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। কোথায় কোথায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সেই তথ্য এই মুহূর্তে তুলে ধরছি। মোদী জমানার রাষ্ট্রপতি শাসন 2017 সালে জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পায়েল, আর এরই পাশাপাশি 2016 সালে অরুণাচল প্রদেশ রাজনৈতিক টালবাহানায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় অরুণাচল প্রদেশেও। আর এরই সঙ্গে মোদী জামানায় রাষ্ট্রপতি শাসন 2016 উত্তরাখণ্ডে 2 দফায় 25 এবং 19 দিনের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। 2014 মহারাষ্ট্র রাজনৈতিক টালবাহানায় 33 দিনের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মহারাষ্ট্রে। 2017 জম্মু কাশ্মীর, যে কথা বলছিলাম অর্থাৎ 370 ধারা বিলোপের পর রাষ্ট্রপতি শাসন জারি। 2016 কথা অরুণাচল প্রদেশ। আর তারপরই কিন্তু ইতিমধ্যেই আপনারা আজকে যে তথ্য, যে আপডেট আমরা তুলে ধরেছি, অর্থাৎ মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করলো। মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপি। উত্তর পূর্বে বিরামহীন অশান্তি, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি এবং তার ঠিক 4 দিনের মাথায় আমরা দেখলাম মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে মণিপুর বিধানসভার মেয়াদ। আর এই নিয়ে আমরা কথা বলবো পায়েল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। সম্বিত, আমরা জানি ইতিমধ্যেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। এই জারি করার সময়টা এখন, আগে নয়, কেন বলে মনে হচ্ছে? রাজনৈতিকভাবে কি? হ্যাঁ, অনেক আগেই এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা যদি বিজেপি শাসিত কোনো রাজ্য না হতো তাহলে কিন্তু আমরা অনেকদিন আগেই দেখতে পেতাম যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতি তিনি পুরো শাসন ক্ষমতা তার হাতে তুলে নিয়েছেন। কিন্তু বিজেপি এতদিন ধরে টালবাহানা করেছে এবং প্রায় 21 মাস, প্রায় 2 বছর হতে চললো মণিপুরে এই মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে এই ধরনের গোষ্ঠীর মধ্যে, দুটি গোষ্ঠীর মধ্যে এই এথনিক ভায়োলেন্স আমরা দেখে এসেছি। বহু মানুষ মারা গেছেন, প্রায় 200-র ওপর মানুষ মারা গেছেন, হাজারের ওপর মানুষ ডিসপ্লেসড হয়েছেন এবং এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা আগেই ছিল। কিন্তু এখন যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো, তার কারণ হচ্ছে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছিল। কারণ যে কোনো রাজ্যের বিধানসভা তাকে 6 মাসের মধ্যে সেই বিধানসভার অধিবেশন করতে হয়। মণিপুরের ক্ষেত্রে 2024 অগস্ট মাসের শেষ বিধানসভা অধিবেশন হয়েছে এবং এই মাসের 12 তারিখের মধ্যে আবার একটি অধিবেশন ডাকা উচিত ছিল এবং যেটা ডাকাও হয়েছিল। কিন্তু বীরেন সিং, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি 9 ফেব্রুয়ারি রবিবার তিনি ইস্তফা দেন এবং তারপরে সেই বাজেট অধিবেশনের যে অর্ডার রাজ্যপাল জারি করেছিলেন সেইটাকে উইথড্র করে নেওয়া হয়। কাজেই এবং তারপরেও চেষ্টা হয়েছে, বিজেপির মধ্যেও চেষ্টা হয়েছে যে কাউকে একজন নেতা হিসেবে তুলে আনা যায় কিনা এবং তাকে দিয়ে সরকার আরেকবার গঠন করা যায় কিনা, কিন্তু সেটা সম্ভব হয়নি, সেটা পরিষ্কার হয়ে গেছে।
এবং এই কনস্টিটিউশনাল ক্রাইসিসের জন্যই যে 6 মাসের মধ্যে আবার করে বিধানসভা অধিবেশন ডাকা যাচ্ছে না, তো সেইখানে রাজ্যপালের কাছে আর কোনো উপায় ছিলই না এবং তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে এবং সেটাই মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ সম্বিত দা ঠিক এই জায়গা থেকেই এন বীরেন সিং এর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর আমরা দেখেছি দফায় দফায় বৈঠকও হয়েছে মণিপুরে, তারপরে আজ রাষ্ট্রপতি শাসন জারি হলো। তাহলে কোথাও কি নতুন কোনো মুখ বা কোনো মুখকে মুখ্যমন্ত্রী পদে না পেয়েই রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটলো কেন্দ্র? একদমই তাই। যেভাবে বিভাজন তৈরি হয়েছে মণিপুরে দুটি সম্প্রদায়ের মধ্যে, এবং সেই বিভাজনটা শুধুমাত্রই যে মানুষের মধ্যে রয়েছে তা নয়, সাধারণ নাগরিকদের মধ্যে রয়েছে তা নয়, সেটা পলিটিক্যালিও খুব প্রকট এবং সেটা বিজেপির মধ্যেও খুব প্রকট। এরকমও কথা শোনা যাচ্ছিল যে প্রায় 12 জন বিজেপির এমএলএ তারা চেয়েছিলেন যে বিজেপি থেকে বেরিয়ে যাবেন এবং তারা বীরেন্দ্র সিংকে আর মুখ্যমন্ত্রী হিসেবে চাননি এবং তাদেরকে কোনোভাবেই কিন্তু কোনো কনসেনসাস তৈরি করা যায়নি, সর্বসম্মতভাবে কাউকে পরবর্তী নেতা বেছে নেওয়া যায়নি, কারণ কোনো একজন নেতাকে সব পক্ষের এমএলএরা তারা মেনে নেবে, বিজেপির মধ্যেই সব পক্ষের এমএলএরা মেনে নেবে সেই অবস্থা তৈরি হয়নি। এবং এরকম রিপোর্টও এসছে যে কুকি সম্প্রদায়ের যেসব এমএলএ রয়েছেন তারা দিল্লিতে মিটিং করতে যেতে পারছেন না তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, কারণ তাদের ইম্ফল হয়ে যেতে হবে এবং ইম্ফলে আসলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এরকম আশঙ্কা তারা করে তারা যেতে পারেন। তো এই ধরনের বিভাজন তৈরি হয়েছিল এবং বিরোধী পক্ষ থেকে যদিও এটা হুমকি দেওয়া হয়েছিল যে নো কনফিডেন্স মোশন নিয়ে আসা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের হাতেও সংখ্যা নেই, কারণ বিজেপির সেখানে এমএলএ সংখ্যা 32 এবং তারপরে জেডিইউ থেকে 5 জন যোগদান করেছিলেন বিজেপিতে, কিন্তু খুব স্লেন মেজরিটি 60 জন এমএলএ এই বিধানসভা, সেখানে বিজেপির 32 এবং তারপরে এই 5 মিলিয়ে 37-এর মতো এমএলএ তাদের পক্ষে ছিল। এবং আগে আমরা দেখেছি গত বছর কর্নেট সাংমার এমপিপি তারা উইথড্র করে নিয়েছিল সাপোর্ট, তার আগেও কেপিএফ তারাও উইথড্র করে নিয়েছিল সাপোর্ট, তাতেও যদিও মানে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা গেল যে সম্বিত পাত্রা যিনি বিজেপির নর্থ ইস্টের পর্যবেক্ষক হিসেবে সেখানে গিয়েছিলেন, সেখানে দফায় দফায় আলোচনা করেছিলেন এমএলএদের সঙ্গে, কিন্তু তারা কোনো কনসেনসাসে আসতে পারেননি, কোনো ডিসিশনে আসতে পারেননি, যার ফলে এই পরিস্থিতি তৈরি হলো। তবে আবারও বলবো যে এই প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসন অনেক আগেই জারি করা উচিত ছিল এবং কেন্দ্রীয় সরকারকে অনেক আগেই কঠোর হওয়া উচিত ছিল, কারণ এতদিন পরে 2 বছর ধরে এই এথনিক ভায়োলেন্স চলছে কিন্তু তার কোনো রাজনৈতিক সমাধান এখনো কিন্তু মণিপুর পায়নি। সম্বিত, একটা শেষ প্রশ্ন করতে চাইছি ঠিক এই জায়গাতেই। 2014 থেকে যদি আমরা একটুখানি নজর রাখি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। শেষের বক্তব্যটা যদি নিই, অর্থাৎ এথনিক কোনো সলিউশন পাওয়া যায়নি, তার মানে কি বিজেপি নিজেদের মধ্যে সলিউশন করতে পারেনি? এটাও বেশ কয়েকটা কারণের মধ্যে একটা হতে পারে রাষ্ট্রপতি শাসন জারি করার। অবশ্যই তারা বীরেন সিংকে একদম হাত খুলে যেভাবে তিনি কাজ করতে চান সেই রকম একটা পারমিশন দিয়ে রেখেছিল, এবং যার জন্যই আমরা দেখেছি যে বহুবার এই দাবি উঠেছে গত 2 বছরে যে বীরেন সিংকে সরিয়ে দেওয়া হোক। এবং কিছুদিন আগে একটি অডিও ক্লিপও লিক হয়েছে যেখানে বীরেন সিং এর গলা শোনা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট সেটা ফরেন্সিক টেস্ট করার জন্য আদেশ দিয়েছে। তো একদিক থেকে বীরেন সিংকে যেভাবে অভিযুক্ত করা হয়েছে তিনি এই এথনিক ভায়োলেন্সের জন্য দায়ী, তিনি মেইতি সম্প্রদায়কে উস্কানি দিয়েছেন এবং তার জন্যই এই ধরনের ঘটনা মণিপুরে এতদিন ধরে চলেছে। এইসব অভিযোগ তার বিরুদ্ধে এসছে, তবুও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা প্রধানমন্ত্রী হন, অমিত শাহ হন, জেপি নাড্ডা হন, তারা কেউই বীরেন সিংকে সরানোর ব্যাপারে কোনো রকমের উদ্যোগ নেননি এত চাপ থাকা সত্ত্বেও। এবং এই পুরো লোকসভা নির্বাচন হয়ে গেছে, সেইখানেও প্রধানমন্ত্রী একবারের জন্য সেখানে যাননি। তিনি প্রায় 1 বছর পরে এই এথনিক ভায়োলেন্স যখন 2023-এ শুরু হয়েছে তার প্রায় এক বছর পরে পার্লামেন্টে তার বক্তব্য রেখেছেন ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী নিজেও খুব উদ্যোগী হয়ে এই মণিপুর সমস্যার সমাধান করার জন্য কোনো চেষ্টা করেছেন বলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়নি। এবং যদি সেটা করতেন বীরেন সিংকে আগেই পদত্যাগ করতে বলতেন তিনি, এটাই আশা করা যায়, কিন্তু তাকে ছাড়পত্র দিয়ে রাখা হয়েছিল, এরকমই একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু সেই চাপ আর এখন বিজেপি ধরে রাখতে পারেনি, তাদের নিজের দলের মধ্যেই ধরে রাখতে পারেনি, কারণ তাদের এতগুলো
এমএলএ অর্থাৎ ঘরে বাইরে একটা চাপ, এবং সেই চাপ সামাল দিতে গিয়ে অবশেষে এন বীরেন সিং এর পদত্যাগের, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের 4 দিনের মাথায় আমরা দেখলাম মণিপুরে, তপ্ত অশান্ত মণিপুরে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি হলো। আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল ছিলেন আমাদের সঙ্গে। আর এই পুরো বিষয় নিয়ে রাজ্যসভার কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ, তার কি বক্তব্য শোনাবো। पूरी तरीके से अप्रत्याशित नहीं है। 20 महीनों से हम ये मांग कर रहे हैं कि राष्ट्रपति शासन के अलावा और कोई रास्ता नहीं है। फरवरी 2022 को भारी बहुमत से बीजेपी और उनके सहयोगी पार्टी एनडीए को भारी बहुमत मिला मणिपुर में, पर 15 महीने के अंदर मणिपुर जलने लगा। एक तरह से एक भय और वातावरण का, भय और शक का वातावरण पैदा किया गया अलग अलग समुदायों में। तो सामाजिक सद्भावना हुआ करती थी वो बिल्कुल बिगड़ गया। प्रधानमंत्री वहां गए नहीं हैं, गृह मंत्री बिल्कुल विफल हुए हैं। हमने अविश्वास प्रस्ताव लाया और एक दिन पहले, कुछ घंटे पहले ही मुख्यमंत्री ने अपना इस्तीफा दे दिया। तो मैं समझता हूं कि राष्ट्रपति शासन लागू करना एक और कदम है, अच्छा कदम है। अभी क्या होगा हम कह नहीं सकते, पर एक बात बिल्कुल साफ है कि ये बीजेपी की राजनीति के कारण, विभाजनकारी राजनीति के कारण, ये डिवाइड एंड रूल के कारण ये सब मुसीबतें लोगों को सहना पड़ रहा है। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, আর ইতিমধ্যেই এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন দলে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। মণিপুরের মুখ্যমন্ত্রী প্রধান হোতা ছিলেন এই নারকীয় যজ্ঞের, আর তাকে মদত দিয়েছিলেন অমিত শাহ বলে যে ব্যক্তি, যিনি ভারতবর্ষের হোম মিনিস্টার। এই সব মিলিয়ে বিজেপির পাপের ফল মণিপুর দেখেছে 1.5 বছর ধরে। এতদিন পরে যখন বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে, তখন নামকা ওয়াস্তে এবং যখন মণিপুরের মুখ্যমন্ত্রীর ভিডিও বাইরে এসছে, অডিও বাইরে এসছে যে তিনি আগুন জ্বালিয়েছিলেন, নারকীয় হত্যালীলা শুরু করিয়েছিলেন, তখন যাকে বলে তাকে পদত্যাগ করিয়ে আজকে রাষ্ট্রপতি শাসন। কি পেলেন আজকে এই অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং মণিপুরের সরকার? গণতন্ত্র নষ্ট করে, ভারতের সংহতি নষ্ট করে, সমাজকে নষ্ট করে দিয়ে এরা কি পেলেন, তার উত্তর আজ না হলেও কালকে দিতে হবে বিজেপিকেই। মণিপুরে শেষমেশ রাষ্ট্রপতি শাসন জারি করল নরেন্দ্র মোদী সরকার। এর আগে 2014, 2016, 2017 সালে মোট 4টি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মোদী জমানাতেই। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর। কিন্তু প্রত্যেকবারই তার বিরোধিতা হয়েছে বিরোধী শিবির থেকে। আর এবার বিরোধীরা বলছেন দেরিতে হলেও বিরোধীদের কথা শুনেছে মোদী সরকার। তার কারণ 20 মাস ধরে মণিপুর জ্বলছে। 3000-এর বেশি মানুষ প্রাণ দিয়েছেন এবং 60,000-এর বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। এই পরিস্থিতি যখন মণিপুরে, তখন খোলামেলা প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোককে ঘুরতে দেখা যাচ্ছে। মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। 2 দিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ইস্তফা দিয়েছেন। তারপর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চর্চাও চলেছে। আর ঠিক 2 দিন পরে রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে। এখন দেখার মণিপুরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি চলেছে 20 মাস ধরে, তা কি আদৌ থামবে? পরিস্থিতি কি আদৌ স্বাভাবিক হবে? নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।